চলছে। একটা জিনিস ছোট করে একটু বুঝতে চাই, সেটা হলো লিথুনিয়ায় যদি হচ্ছে যে কেউ একজন D1 পেয়ে যান, তাহলে ওইখানে ঢুকে ওইখান থেকে তো যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এনি উনি টাইম, ঘুরতে যেতে এনি পারছেন। টাইম। নট অনলি ঘুরতে যাইতে, ওকে, সাথে বিজনেস ভিসা। বিজনেসের জন্যও যেতে পারবে। আপনার যেটা প্রশ্ন ছিল কেন আমরা যেতে পারি না, আপনি ওখানে একটা কোম্পানি ফরমেশন করবেন, খুব সিম্পল, 3 to 5 ডেজ বা অনেক সময় এক সপ্তাহের মধ্যে আপনার বিজনেসটা ফরমেশন হয়ে যাবে। তাহলে ওকে $1500 শেষ করি, দেওয়ার শেষ। এগেনস্টে আপনার কত পে করতে? 40% ট্যাক্স। 40%। ইয়েস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড কী কারণে, তার আগে একটু ব্যাকগ্রাউন্ড শেয়ার করি। আমাদের বাবা দাদারা যখন হচ্ছে যে নতুন কোনো উদ্যোগের কথা চিন্তা করতেন, তারা চিন্তা করতেন থাক ভাই, রিস্ক নিয়ে লাভ কী। তারা ঝুঁকি নিতে চাইতেন না, কারণ আমাদের দাদারা পরাধীন দেশে বড় হয়েছেন, পরাধীন দেশে জন্মেছেন। সেই ছায়া এসে পড়েছে আমাদের বাবাদের উপরেও, এবং আমাদের বাবারাও মোটামুটি অধিকাংশই খুব সাবধানী প্রকৃতির ছিলেন। চাকরি করো, টাকা কামাও, জীবনযাপন করো, কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ। কিন্তু আমরা স্বপ্ন দেখা শুরু করি প্রথমবারের মতো, আমাদের জেনারেশন, যে আমরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ব। সারা বিশ্ব জুড়ে আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, অর্থনীতি সব কিছুতে আমরা নেতৃত্ব দেওয়ার চিন্তা করা শুরু করি। যদি জেনজিদের কথা বলেন, তাহলে দেখবেন যে তার এখন প্রথম চিন্তাটাই হয় গ্লোবালি। তারা চিন্তা করে তাদের কোম্পানি, তাদের স্টার্ট আপ সিলিকন ভ্যালি থেকে স্টার্ট করবে, তাদের স্টার্ট আপ দুবাই থেকে স্টার্ট করবে। কিন্তু আমরা যারা মিলেনিয়াম আছি, আমরা যারা ইভেন এখনও বুমারের লেভেলে আছি, আমরা আর কত পিছিয়ে থাকবো? আমাদের এখন সময় এসেছে ক্রস বর্ডারে যাওয়ার, সময় এসেছে সারা বিশ্বে নিজেদের ব্যবসাকে ছড়িয়ে দেওয়ার। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে, ছোট্ট একটা উদাহরণ দেই, ধরেন $1 এই মুহূর্তে 122 টাকা। আজ থেকে 2-3 বছর বা 4 বছর আগেও আমরা ডলার পারচেস করেছি 85 টাকায়। যত দিন যাচ্ছে ফরেন মানিগুলো, ফরেন বৈদেশিক মুদ্রাগুলোর দাম বাড়ছে, টাকার দাম কমছে। তার মানে এখনই যদি আপনি বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে ড্রাইভ দিতে না পারেন, ভবিষ্যতে আপনার ব্যবসায়ে কিন্তু খুব খুব বাজে ধরনের ধাক্কা আসতে যাচ্ছে। কিন্তু সমস্যা হয় যেই জায়গাটিতে, সেটি হলো বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম কানুন, নিয়মের বেড়াজাল, বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাওয়ার যে পথে যে বাধাগুলো, এবং অন্য একটি দেশে, ভিন্ন একটি দেশে গিয়ে ভিন্ন একটি সংস্কৃতিতে, ভিন্ন একটি পরিবেশে নিজের ব্যবসাকে কিভাবে এস্টাবলিশ করব, এই গাইডলাইনগুলোই পাই না। আপনারা জানেন, আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে সেরা সমাধানগুলো নিয়ে আসার জন্য, এবং তাও সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু এই বিষয়ে আমি নিজেও অভিজ্ঞ না। আমি সবসময় বিশ্বাস করি যিনি বেস্ট এক্সপার্ট, তার কাছ থেকেই সবসময় শেখা উচিত। এই কারণেই আজকে আমন্ত্রণ জানিয়েছি সোহাগ ভাইকে। সোহাগ ভাইকে শুধু আমন্ত্রণ না, লিটারালি হচ্ছে যে মানে ভাই, ছোটো ভাই, ওনার ছোটো ভাই আমি, সেই দাবিতেই ওনাকে হাতে পায়ে ধরে নিয়ে আসছি যে ভাই, এটা শুধু বিক্রি করে হচ্ছে যে কনসালটেন্সি বিক্রি করে শুধু টাকা কামায়েন না, আমাদের মতো যারা আমরা সারা বিশ্ব জয় করতে চাই, আমরা যারা সফল হতে চাই, আমাদের জন্য কিছু শেয়ার করেন। অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই আমাদের পডকাস্টে আসার জন্য। সোহাগ ভাই সম্পর্কে একটু বলে নেই, মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিরিয়াল এন্টারপ্রেনার। আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি ঘাটতি, শৃঙ্খলা এবং হচ্ছে যে কি বলে অপারেশন, এই দুইটা জায়গায় আমার দেখা সবচেয়ে বেস্ট মানুষ। এবং উনি খুব ক্লিয়ার চিন্তা করেন, এবং এমন এমন জায়গা থেকে এমন এমন অদ্ভুত উপায়ে এমন সব অপরচুনিটি খুঁড়ে বের করে নিয়ে আসেন, যেটা কি না অন্য অনেকের পক্ষে খুবই খুবই দুর্লভ। উনি শুরু করেছিলেন সিকিউরিটিজ কোম্পানি দিয়ে, তারপর একে একে ভিসা কোম্পানি, ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে এমন কোনো দিক নাই, রিয়েল এস্টেট থেকে শুরু করে এমন কোনো দিক নাই যেদিকে উনি বিজনেসে যাননি। এবং মজার বিষয় হচ্ছে যে উনি যেখানেই হাত দিয়েছেন, আমার নিজের চোখে দেখা গত 10 বছরেরও বেশি সময় ধরে উনি সেখানেই সফল হয়েছেন। তো সোহাগ ভাই, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। সোহাগ ভাই, অন্য আলোচনায় পরে যাব, সবার আগে বলেন আমরা কেন দেশে বাইরে যাইতে পারি না? আমরা সবাই স্বপ্ন দেখি হচ্ছে যে সারা গ্লোবালি আমাদের বিজনেস হবে, সিলিকন ভ্যালি থেকে শুরু করব, আমার স্টার্ট আপ সারা বিশ্বে মানে রাজত্ব করবে, কিন্তু এই কালাপানি পার হইতে পারি না। থ্যাংক ইউ তানভীর ভাই, ধন্যবাদ আপনাকে। আমি আপনার মতো একজন ডিজিটাল
মার্কেটিং স্ট্র্যাটেজিটার সাথে বসতে পেরেছি এবং আপনার সাথে অনেকবার আমার বসা হয়েছে এবং যখনই ডিজিটাল মার্কেটিং লেভেলের কোনো কিছুতে আমি আটকে গিয়েছি মোটামুটি সবসময় আপনার পরামর্শের জন্য চলে আসছি। আপনি এত সুন্দরভাবে কথা বলেন বা এত সুন্দরভাবে ডিজিটাল মার্কেটিংটাকে নিয়ে আসছেন আপনার হাতের মুঠায় এবং আপনি মানুষকে যেভাবে সহযোগিতা করেন এবং আমরা যেভাবে উপকৃত হই সেজন্য আমি আসলে কৃতজ্ঞ। থ্যাংক ইউ তানভীর ভাই। আর আপনার কোশ্চেনের অ্যান্সারে আসি এবং আপনি যে সুন্দর করে একটা ইন্ট্রো দিলেন, রিয়েলি হ্যাপি টু ইউ যে আসলে এত বড় কেউ আমি না, আমি চেষ্টা করি মাত্র এবং আমি চেষ্টা করি আসলে কিভাবে ছোট ছোট জিনিসগুলোর সমাধান করা যায়। সো সেখান থেকে আসলে কাজ করা। আপনি জানেন আমরা দীর্ঘদিন ধরে বিজনেস করতেছি সেই 1995 সাল থেকে। সো এখন আমরা যেটা করতেছি আমাদের দুবাইতে একটা কনসার্ন আছে এবং লিথুয়ানিয়াতে একটা কনসার্ন আছে। আমাদের লিথুয়ানিয়ার কনসার্নটা হলো সিন্দিত কনসোর্টিয়াম এলএলসি। তো ওখানে কনসার্ন করার উদ্দেশ্যটা হচ্ছে খুব ইজিলি ওখানে বিজনেসটা ফরমেশন করা যায়। সো এই কনসেপ্ট থেকে আপনার সাথে বসা বা আপনার আমন্ত্রণে চলে আসা যে কিভাবে আমরা একটা বিজনেস বা ডিজিটাল মার্কেটিং যারা কাজ করতেছে বা অন্য বিজনেসগুলো খুব সহজে কিভাবে দেশের বাইরে আমরা সেট করতে পারি, আমাদের দেশের আইনকানুন এবং দেশের বাইরে যে আইনকানুনগুলো আছে সেগুলো আমরা মেনেই কীভাবে আমরা কাজ করতে পারি। সো আপনার যেটা প্রশ্ন ছিল কেন আমরা যেতে পারি না, প্রথম হচ্ছে ইচ্ছা শক্তি। আপনি যদি যাওয়ার ইচ্ছা পোষণ করেন, আপনি যদি গোল সেট করেন, আপনি যদি টার্গেট নেন, তাহলেই আপনি যেতে পারবেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। কারণ দেখেন অনেকেই অনেকভাবে পাড়ি জমাচ্ছে। দেখবেন প্রায় আপনি খবর শুনবেন যে জাহাজে পাড়ি জমাচ্ছে, অমুকের সমুদ্রেতে ডুবে যাচ্ছে, মাফিয়াদের ধরা পড়ছে, অনেক রকমভাবে যাচ্ছে এবং কেউ কারো কাছে শুনি 20 লাখ 25 লাখ 15 লাখ টাকা নিয়ে যাচ্ছে। সো এইরকম চিন্তাভাবনা থেকে আমার তো অনেক আগ থেকে বিজনেস হান্টিং, আপনি জানেন চায়নাতে আমাদের বিজনেস আছে, চায়না থেকে ইউএসএতে আমরা অ্যামাজন নিয়ে কাজ করছি। সো সেখান থেকে আমাদের এই লিথুয়ানিয়ার পদযাত্রা বা আমরা এই সুযোগটাকে নিয়ে আসছি। সুযোগটাকে আমি একটু আলোচনা করি, এটা সবার জন্য উপকৃত হবে। অনেকেই বিষয়টা হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। সো ডিজিটালি আপনি যে বিজনেসটা করতে পারেন, নট অনলি ডিজিটাল, যে কোনো বিজনেসই চাইলে আপনি লিথুয়ানিয়াতে করতে পারেন, ফিজিক্যালি গিয়ে আপনি করতে পারেন। আচ্ছা, বিষয়টা কি খুবই ইজি। আপনার ঢাকাতে বা আপনি যদি আমাদের দেশে একটা বিজনেস করেন, আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স করলে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন বা ব্যবসা লিগ্যালি দেশে পরিচালনা করতে পারবেন এবং আইন কানুন মেনেই আপনাকে ট্যাক্স ভ্যাট দিয়েই আপনার ব্যবসাটা আপনি পরিচালনা করতে পারবেন। এখানে ভিসার কোনো বিষয় আসতেছে না, বিকজ আপনি বাংলাদেশেই বসবাস করেন, আমি বাংলাদেশের নাগরিক। হতে পারে আপনি রাজশাহীর কেউ, হতে পারে আপনি চিটাগংয়ের কেউ, যেখানেই আপনি হন না কেন, আপনি লোকালি কোনো বিজনেস করতে গেলে সেখানকার একটা ট্রেড লাইসেন্স নেবেন অথবা আপনি নগরের যে লাইসেন্সটা আছে সেটা নেবেন, সেটাটি আপনি কাজ করতে পারেন যদি একক মালিকানাধীন হন। যদি আপনি কোম্পানি ফরমেশন করতে যান, আরজিএসসি রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টকের একটা লাইসেন্স নিয়ে ব্যবসা করবেন। আমি দেশ থেকে বোঝাচ্ছি এই কারণে ঠিক সেম পলিসিটাও ওখানে। আপনি ওখানে একটা কোম্পানি ফরমেশন করবেন, খুব সিম্পল, 1 to 3 to 5 ডেজ বা অনেক সময় 1 সপ্তাহের মধ্যে আপনার বিজনেসটা ফরমেশন হয়ে যাবে। এটার জন্য যে খুব বেশি টাকা খরচ করতে হয় তাও না। ওইটার অ্যাগেনস্টে আপনি ওখানকার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি বিজনেসটা ওখানে রান করবেন। এখন কথা হলো আপনি কী ধরনের ব্যবসা রান করবেন। সো এটা করার পরে আপনি কী কী সুবিধা পাবেন, এই বিষয়গুলো আমি নিয়ে আসতেছি। এবার খরচটা কেমন। সো আসলে আমি এই বিষয়গুলো শেয়ার করতেছি এই কারণে যে একটু নো প্রবলেম। সেটা হচ্ছে যে ব্যাংকের কথা যখন বললেন, আমরা যারা হচ্ছে যে অনলাইন প্রফেশনাল, আইটেক প্রফেশনাল, আমাদের প্রথম প্রশ্নই থাকে, ভাই ওইখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারলে কি ওইখানে আরামসে পেপাল বিজনেস ইউজ করতে পারবো? সব এভরিথিং মানে যে কোনো পেমেন্ট গেটওয়ে আমি ব্যবহার করতে পারবো, এভরি গেটওয়ে, বিকজ আমি আসতেছি বিষয়গুলো সবগুলোতেই আসবো, যেই পয়েন্টগুলো আছে সবগুলো আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশের থেকে ওখানকার ডিফারেন্সটা কি। প্রথম যে সুযোগগুলো আছে আমি সুযোগগুলো বলবো, চ্যালেঞ্জগুলো বলবো, এরপর হচ্ছে কাজগুলোতে আমি আসবো। প্রথম হচ্ছে আপনি একটা ব্যবসা ওপেন করার জন্য আপনি একটা ট্রেড লাইসেন্স নিলেন। 100 রকমের ব্যবসা আছে, 1000 রকমের ব্যবসা আছে, আপনি কি ব্যবসা করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার। কিছু ব্যবসা আছে আপনি সরাসরি ইনভলভমেন্ট ছাড়া কাজ করাটা মুশকিল। সে লাইক আপনি একটা মুদি দোকান দিবেন, সে লাইক আপনি একটা রেস্টুরেন্ট করবেন, এখানে কিন্তু আপনার সরাসরি উপস্থিত থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এমপ্লয়াররা কী করছে, কে কাস্টমার আছে যাচ্ছে, এটা আপনি করা মুশকিল হয়ে যাবে। দ্যাটস ওয়াই কী করতে হবে, আপনাকে ওখানে চলে যেতে হবে। সো ওখানে চলে যাওয়ার জন্য যে রুলসগুলো আছে এই বিজনেসের এগেনস্টেই, আপনার ধরেন একটা রেস্টুরেন্ট করার জন্য রেস্টুরেন্টের লাইসেন্স লাগবে, রেস্টুরেন্টের লাইসেন্স নেবেন। আপনার কোম্পানি একটা রেস্টুরেন্ট করার জন্য যে পরিমাণ পেড আপ ক্যাপিটাল দরকার বা আপনি দেখাবেন, সেই পেড আপ ক্যাপিটালটা আপনি আপনার যেই ব্যাংক কোম্পানি অ্যাকাউন্ট করেছেন সেই কোম্পানি অ্যাকাউন্টে আপনি পাঠাবেন, দেন আপনি ওইখানে এটা রান করতে পারবেন। সো আমার যেটা পরামর্শ, মানে আপনার কাছে আসার বা আপনার আমন্ত্রণে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে এখন অনেক বড় একটা মার্কেট আছে। আমরা জানি যে এখন মানুষ আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা অনলাইনে কাজ খুঁজি, লাইক আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে আপনি ভালো বলতে পারবেন, আপওয়ার্ক থেকে শুরু করে পেপার আওয়ার, এইভাবে আমরা কাস্টমার হায়ার করি।
Right. কাস্টমার হায়ার করে আমরা কাজটা নিই। সো এখানে একদম টু দ্য পয়েন্টে কাজ হইতে হয়। কাস্টমারকে যখন ডেডলাইন থাকে, ডেডলাইন মিস করলে আমাদের ছেলেপেলেদের ঘুম হারাম হয়ে যায়, Right. কাস্টমার চলে যায়, কাস্টমার হারানোর ভয় থাকে, Right. বিট করে কাস্টমার নিতে হয় যে উনি $10 দিয়েছে তো $9.5, তো এটা আমরা জানি কাজ বিট করতে করতে এখন কাজের রেট কোথায় গিয়ে নামছে এবং সব মাটি খুঁড়ে ভিতরে ঢুকে ঢুকে গেছে। সো এই যে প্রবলেমগুলো আছে, আপনি যদি একটা কাস্টমারকে 1-to-1 হায়ার করেন বা আপনি কাস্টমার যদি ডোর টু ডোর যেতে পারেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকে না। আপনার প্রাইসের প্রবলেম, টাইম ফ্রেমের প্রবলেম, আপনার কাস্টমার বোঝানো, কাস্টমারকে লংজেভিটি রাখা, এটা কিন্তু হিউজ একটা আবার কাস্টমারের কনফিডেন্সও তো অনেক বেশি থাকে বেশি থাকে। যে এটা আমি ধরতে পারবো প্রয়োজন। রাইট। সো আপনি যখন লিথুনিয়াতে একটা কোম্পানি ফর্মেশন করলেন, করার পরে আপনি যদি একজন এমপ্লয়ি ওখানে রাখেন, এখন তো আপনি জানেন আমাদের কোয়ার্কিং স্পেস আছে, Right. মাত্র €50 থেকে €100 দিয়ে আপনি কোয়ার্কিং স্পেস ইউজ করতে পারেন। আপনি €800 থেকে €1000 দিয়ে একটা এমপ্লয় রাখতে পারেন আপনার এই কোম্পানির এগেনস্টে, এবং আপনি চাইলেই কিন্তু একে আপনি স্যালারি পে করতে পারেন আপনার কোম্পানির নিয়মকানুন মেনেই Right. ওখানে, এবং এখানে তার সোশ্যাল সিকিউরিটি দেওয়া সব কিছুই কিন্তু আপনার কোম্পানির এগেনস্টে আপনি করতে পারেন। Right. সো এখন ওই এমপ্লয়িটাকে দিয়ে আপনি কি করাচ্ছেন, ওই এমপ্লয়ি থেকে আপনি মার্কেটিং করাচ্ছেন, সেলসের কাজ করাচ্ছেন। Right. সো সে যখন কাজটা উঠায় দিচ্ছে আপনাকে, আমি ধরে নিলাম তানভীর রেজওয়ান কি কাজটা দিয়েছে, তানভীর রেজওয়ান কাজটা করে দিয়ে দিয়েছে, তানভীর রেজওয়ানের এমপ্লয়ি হচ্ছেন উনি। Right. সো আলটিমেটলি যখন ওই ক্লায়েন্ট পেমেন্ট করতেছে আপনার ব্যাংকে, আপনার অংশ, ওনার যে স্যালারিটা দিয়ে দিলেন, আপনার অংশ ধরে নিলাম একটা কাজ মিনিমাম আমি যেটা দেখি 200, 250 বা €1000 কাজও হয়, বা এর চেয়ে বেশি €10,000 কাজও হয়। সো এইটা বাংলাদেশে উঠাইতে কয় টাকা লাগে আপনার চেয়ে ভালো কেউ জানে না। জি। আমার দেখা মতে €500 একটা কাজ বাংলাদেশে আরামসে €100 উঠে যায়, €150 উঠে যায়, তারও অনেক কম। বাকিটা আপনার মার্জিন। সো 10টা ক্লায়েন্ট, এটা ডিজিটাল মার্কেটিংয়ের এখন যে ডিমান্ড, প্রত্যেকটা যার রেস্টুরেন্ট সে সেল বাড়াইতে চায়, যার বাসা ভাড়া বাকি সে বাসা ভাড়া অ্যাড দিতে চায়, প্রত্যেকটা প্রোডাক্টের সেলের জন্য এখন ডিজিটাল মার্কেটিং ইউজ হচ্ছে। এটা ইউরোপ মার্কেটেও দরকার, কারো ভিডিও এডিটিং দরকার, ইমেজ এডিটিং দরকার। সো এই যে কাজগুলো চলতেছে, এই কাজগুলো অনায়াসে কিন্তু বাংলাদেশে বসে সম্ভব, আমাদের যে ইয়াং এন্টারপ্রেনাররা আছে ওরা কিন্তু করতে পারে। Right. দরকার ছিল সরাসরি সেলসের, সেই সেলসটা এখানে করতে পারে। সো আমি তো একটা উদাহরণ দিলাম মাত্র। আমার যে এমপ্লয়ি কাজ করতেছে, আমার লিথনের এমপ্লয়ি কি কাজ করতেছে, আমি ইমেজ রিডিংয়ের কাজ করি, ফার্স্ট ক্লিপিং পাতের ওরা ওখান থেকে আমাকে কাস্টমার দিচ্ছে, ও ডোর টু ডোর যাচ্ছে, স্টুডিওর কাছে যাচ্ছে, ইমেজের কাজ নিয়ে আসতেছে, আমার প্রোডাকশন হাউস ইমেজ উঠাই দিচ্ছে, এখান থেকে কাজ তুলে দিচ্ছে। আমার উত্তর অফিস থেকেই। তো এখান থেকে যাচ্ছে, আমি কিন্তু বিল পাচ্ছি ওখানকার। সো আলটিমেটলি ওখান থেকেই সব কিছু, ওখানকার ট্যাক্স ভ্যাট বা গভর্নমেন্ট যা ল আছে সব কিছু আমি ফুলফিল করতেছি। এখানকার যে স্যালারি ছেলেপেলে কাজ করতেছে তারা তো এখানকার বেতন পাচ্ছে, এখানেও আমি ট্যাক্স ভ্যাট সবই পে করতেছি এখানকার আয় অনুযায়ী, Right. এবং এই টাকাটা কিন্তু আমার দেশে আসতেছে, Right. রেমিটেন্স হিসেবে আসতেছে। Exactly. সো আলটিমেটলি ইউরোতে আমি ইনকামটা করছি। Exactly. এখন একজন মানুষের কিন্তু এক রকম বিজনেস, Right. কে কোন রকম বিজনেস করতে চায় সেটা তার ব্যাপারে সে এখানে করতে পারে। সো একটা কোম্পানি খোলার জন্য নর্মালি আপনার 1500 থেকে 2000 ইউরো, ক্ষেত্রে ব্যবসার উপরে নির্ভর করে, 2000 ইউরোর মধ্যে একটা বিজনেস ওপেন করা হয়ে যায়। মানে এটা কি ওই যে ওই দেশে যে পারমিশন, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনি কোম্পানি ফর্মেশন করলেন, কোম্পানি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য 200 থেকে 400 ইউরো যথেষ্ট। ওকে। এই দুইটা কাজ হলেই মোটামুটি আপনার কাজ শেষ, কোম্পানি ফর্মেশনের কাজ হয়ে গেল। এরপর আপনি যদি এমপ্লয়ি হায়ার করেন, করলে অনেক সময় এমপ্লয়ি হায়ার, আপনি যদি নিজে কাজ করেন যে ঠিক আছে আমি নিজে কাজ করব, তখন তো এমপ্লয়ি হায়ার করার ব্যাপার হচ্ছে না, তখন কি হচ্ছে আপনি ওখানে চলে যাবেন। সো এই কোম্পানির এগেনস্টেই আপনি চলে যেতে পারবেন। মিনিমাম পেড আপ ক্যাপিটাল হওয়া দরকার 14,000 ইউরো। সো আপনি যখন কোম্পানিটা ফর্মেশন করলেন, এখন দেশে থেকে টাকা পাঠাবেন কিভাবে? আপনি কাস্টমার যে হায়ার করলেন, আপনার যে কাস্টমার রিকোজিশন হলো, ও তো বিল পে করছে আপনার কোম্পানিতে, রাইট। ও তো বাংলাদেশে পে করে নাই। না। সো আপনার যখন পেড আপ ক্যাপিটাল 14,000 ইউরো হয়ে গেছে, একটা কাস্টমার, দুইটা কাস্টমার, 5টা কাস্টমারও হতে পারে, আপনার অ্যাকাউন্টে বিল ঢুকছে, ইউ মে গো দেয়ার, D1 ভিসায় আপনি চলে যেতে পারেন। রাইট। 6 মাস কোম্পানি কন্টিনিউ করলে আপনি টেম্পোরারি রেসিডেন্সি পারমিট পেয়ে যাচ্ছেন, Okay. অর্থাৎ আপনি ওখানে মুভ করতে পারতেছেন, আপনি আপনার ফ্যামিলিকে নিতে পারতেছেন। একটা কোম্পানির এগেনস্টে পার পার্সন 14,000 ইউরো, আপনি যদি 10 জন ডিরেক্টরে হয়, 10 জনের এগেনস্টে 14,000 করে যদি আপনার পেড আপ ক্যাপিটাল থাকে, আপনি 10 জনই যেতে পারবেন। 2 জন হলে 2 জনের 14 দিয়ে আপনি চলে যেতে পারবেন। সো টিআরপির পরে আপনি পিআর পাবেন, পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, আপনি পাসপোর্টও পাবেন। রাইট। সো এখন আপনি যখন আপনি লিথুনিয়াতে কতদিন পর পাসপোর্ট পাওয়া যাবে এটা? পাসপোর্ট হচ্ছে 5 বছর পরে, 5 5 থেকে 6 বছর। ওকে। আর টিআরপি তো 6 মাস পরে আপনি টিআরপি নিয়ে যেতে পারতেছেন। রাইট। আর D1 ভিসা হচ্ছে নেক্সট মান্থ, অর্থাৎ যেদিন কোম্পানি ফর্মেশন হয়েছে, কোম্পানি আপনি রান করছেন, Right. আপনার ট্যাক্স ভ্যাট রান হয়ে গেছে, এরপরে আপনি D1 ভিসার জন্য অ্যাপ্লাই করে চলে যেতে পারেন। এটা কি ভিজিট ভিসা টাইপের বা বিজনেস ভিসা? D1 ভিসা অন ইয়ার ভিসা, মানে 1 বছরের ভিসা দিবে, যতবার খুশি আপনি কেন যাবেন। D1 ভিসাটা বিজনেস ভিসা দিবে এই কারণে, আপনি তো আপনার কোম্পানি এখন একটা ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা দরকার, আপনার একজন নিয়োগ দেওয়া Right, দরকার, right. আপনার হায়ার করা দরকার, আপনার Right. সিগনেচার করা, অনেক ব্যাপার আছে যেগুলো কোম্পানি, ইউ মে গো দেয়ার।
আপনি যদি টিআরসি চান যে আমাকে টিআরসি দাও, রুলসটা হচ্ছে আপনার কোম্পানির বয়সটা 6 মাস হইতে হবে। ওকে, কেন 6 মাস হইতে হবে? বিকজ আপনি কোম্পানি ফরমেশন করলেন, কোনো কিছুই করলেন না, না আপনি কোনো অ্যাক্টিভিটিসই নাই, নাই, তো সো হোয়াট ইজ দিস কোম্পানি? Right. আপনাকে কেন সে টিআরপি দিবে? রাইট, সো অ্যাক্টিভিটিসটা আপনি রান করলে 6 মাস পরে আপনি ওখানে টিআরসির জন্য আবেদন করতে পারেন। ইটস ল, আপনাকে সে দিবে। ওকে, এবং অ্যাজ এ ইউরোপে যেহেতু আপনি বিজনেসটা ফরমেশন করতেছেন, আপনার ফ্যামিলিতেও ওদের ল অনুযায়ী আপনার যদি ওয়াইফ থাকে, আপনার ওয়াইফ চলে যাচ্ছে, আপনার যদি 18 ইয়ার্সের নিচে বেবি থাকে যেতে পারে, 18 ইয়ার্স প্লাস বেবি হলে স্টুডেন্ট ভিসা যেতে পারে, বা তাকে আপনি আপনার কোম্পানির পার্টনার করে নিয়ে যেতে পারেন। রাইট, আপনি চাইলে যাইতেই হবে, নট নেসেসারি। আপনি যদি এখান থেকে বসে ব্যবসা করেন, বেটার। আপনি এখান থেকে বসে আপনি ইউরো ইনকাম করেন। যেমন আমার যাওয়ার খুব ইচ্ছা নেই, আমি এখান থেকে কাজ করছি, আমি চাচ্ছি বাংলাদেশের রেমিটেন্স আসুক, রাইট। আমার এখানে যে এজেন্সি আছে এটা ভালো মতো চলুক, এই কাজটা এখান থেকে তবে চলছে। একটা জিনিস ছোট করে একটু বুঝতে চাই, সেটা হলো ধরেন লিথুনিয়া তো ইউরোপিয়ান কান্ট্রি, সেনজেনভুক্ত, 100%। সেনজেনভুক্ত, 100% সেনজেনভুক্ত। দ্যাট মিনস লিথুনিয়ায় যদি হচ্ছে যে কেউ একজন D1 পেয়ে যান, তাহলে ওইখানে ঢুকে ওইখান থেকে তো যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এনি ঘুরতে যেতে টাইম, পারছেন, এনি টাইম, নট অনলি ঘুরতে যাইতে, Okay. সাথে বিজনেসের জন্য যেতে পারছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওইখানে লিথুনিয়ায় তার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হওয়া যাওয়া মানে হচ্ছে যে সারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে উনি আনলিমিটেড অ্যামাউন্ট মানি রিসিভ করতে পারবেন এবং স্পেন্ড করতে পারবেন। ওকে, ডান। আর থার্ড যেটা বিষয় যেটা আমি চিন্তা করছি, ধরেন আমি অনেক হচ্ছে যে আমার তো বেশ কয়েকজন ভিসা এজেন্সির ক্লায়েন্ট ছিলেন, আমি দেখেছি লিথুনিয়ার জন্য মোটামুটি 8 লাখ 10 লাখ থেকে শুরু করে হচ্ছে যে 14-15 লাখ পর্যন্ত ইউরোপের কথা বলে। এটা ইতালির ক্ষেত্রেও তো সেম ঘটনা, ম্যান পাওয়ারের ক্ষেত্রে যারা হচ্ছে যে জব খুঁজতে যায়, তো এই এত টাকা খরচ করে যাচ্ছে, সেইখানে তো এখানে খুব অল্প খরচে একজন হচ্ছে যে অনায়াসে লিথুনিয়ায় চলে যেতে পারছে, ইউরোপে চলে যেতে পারছে, গিয়ে তো সে কি কাজ করতে পারবে? সে যদি নিজের বিজনেসে কোনোভাবে সাকসেস না হয়, সে কি তখন নিজের মতো করে নিজে কাজ করতে পারবে? 100%। আপনার একটু এখানে বলি, দেখেন, আনলিমিটেড আসবে যাবে ঠিক আছে, আপনার কিন্তু ট্যাক্স ভ্যাটের কথাটা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, আপনার যখন আসবে কিছু বলবে না, হুম, সো ওয়েলকাম আসছে, আপনার তো এটা খরচ করতে হবে। হ্যাঁ, আপনি যদি 3 লাখ ইউরোর বেশি ইনকাম করেন, 3 লাখের নিচে হলে 5% ট্যাক্স, ওকে, 3 লাখ ইউরোর উপরে হলে 15% ট্যাক্স, যেটা আমাদের দেশের থেকে মনে হয় কম, সোফার আমি যতটুকু জানি। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ডলি হচ্ছে একজন অর্কা, একটা এন্টারপ্রেনার যেটা পারবে, একজন অর্কার কিন্তু সেটা পারবে না বিজনেস চালানোর ক্ষেত্রে। হ্যাঁ, 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 সো এইটা যদি আমাদের মানসিকতা এরকম হয় যে ঠিক আছে আমি একটা বিজনেস ওপেন করলাম, গেলাম, এটা আপনি যাইতেও পারবেন, কাজও করতে পারবেন, বিজনেসও স্যালেন্ডার করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন, এই মানসিকতা যেন আমাদের মধ্যে গড়ে না ওঠে। না গড়ে না ওটা, আমি বলছি যে একটা অপশন আছে 100%। আপনি আপনার বিজনেস ক্রস করতেই পারে, হুম, আপনি বিজনেস ওপেন করছেন, বিজনেস আপনি সেটা চালাইতে নাই পারেন, রাইট, বাট আপনি আপনার ডকুমেন্টসগুলো যখন পেয়ে গেছেন, আপনি এখন ইউরোপিয়ান, রাইট, আপনি এখন ইউরোপের টিআরপি ইউজ করতেছেন। এরপর 1 বছর যখন যাবে রিনিউ করার জন্য ওদের যা রুলস আছে, রেগুলেশন আছে, সব আপনাকে মেনটেন করবেন। এখানে যাওয়ার পরে আপনার ফ্যামিলি, আপনার বাচ্চারা অ্যাজ এ ইউরোপিয়ান আইন অনুযায়ী যা আপনার আছে সব সুবিধা আপনি ভোগ করতে পারবেন ওদের আইন অনুযায়ী। দেখেন 14,000 ইউরো কিন্তু পেইড অফ ক্যাপিটাল, অর্থাৎ আপনি যখন পেইড অফ ক্যাপিটাল দেখাইছেন, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যাইতে হবে, রাইট, ইনকাম করে হোক, আপনি পাঠায় হোক, আপনাকে কেউ গিফট হিসেবে দেখ, আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। এবং আপনার 1 বছর চলার মতো টাকা আছে, এটা দেখাই কিন্তু আপনাকে D1 ভিসাটা দিচ্ছে। রাইট, এবং এটা কিন্তু খরচ না, না, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে, আচ্ছা, কিন্তু খরচ না হলেও টাকা তো লাগবে, রাইট। রাইট? আপনি গেলেন, এবার আপনি যে ঠিক আছে আমি না কোম্পানি, যেটা হয় সোহাগ ভাই, মানে আমাদের ফ্রাস্ট্রেশনটা বলি, আমরা যারা টেক সেক্টরে কাজ করি, আমাদের একটা বড় ফ্রাস্ট্রেশন হচ্ছে যে নেটের স্পিড ইস্যু, এইখান থেকে হচ্ছে যে আমরা গ্লোবাল পেমেন্টগুলো রিসিভ করতে পারি না, সেইটা ইস্যু। আমরা গ্লোবাল পেমেন্ট করতে পারি না। গিয়ে পদে পদে হোঁচট খেতে হয়। যেমন সিম্পলি আমি বলি, গত 2 দিন ধরে আমার প্রায় হচ্ছে যে সব মিলে প্রায় 25টা প্লাস কার্ড, এই 25 প্লাস কার্ড দিয়ে আমি একটা সিঙ্গেল পেমেন্ট কালকে সারা রাত বসে করতে পারি নাই। ওকে, এই ধরনের কোনো প্রবলেম হলে আপনি যে কোনো সময় যোগাযোগ করতে পারেন না, ভাইয়া। গতকালকে ফ্র্যাঙ্কলি বলতেছি, মানে আমার 25টা কার্ড বিভিন্ন ব্যাংকের, এই 25টা কার্ড একটা করে আমি ট্রাই করছি, না পেরে 3-4টা করার পর আমার টিম মেম্বার ঘুমায় পড়ছে, তাকে ফোন দিয়ে তুলে তাই সবগুলো পাঠিয়ে দিচ্ছি যে হচ্ছে যে এগুলো ট্রাই করো, এই পেমেন্টটা করতে হবে ইমার্জেন্সি। খুব বড় পেমেন্টটা মাত্র হচ্ছে যে $50। আমি জানি, আমি এই ধরনের ভুক্তভোগী। এই $50 পেমেন্ট করতে গিয়ে গতকালকে, মানে আমাকে একটু ডাল দেখাইতে পারে আজকে, কিন্তু এই যে ডাল দেখাচ্ছে, গতকালকে রাতে সারা রাত ঘুমাই না, আজকে সারাদিন হচ্ছে যে দৌড়ঝাঁপের মধ্যে ছিলাম, এখনও আমি ঘুমাই নাই। তো এই যে হচ্ছে যে মনের শান্তি নষ্ট, কষ্ট,
এই সমস্ত ফ্রাস্ট্রেশনেই হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট সবাই চেষ্টা করে যে বিজনেসটা যেন দেশের বাইরে থাকে। তো আমাদের মানে সবচেয়ে কাছের ডেস্টিনেশন দুবাই অথবা সিঙ্গাপুর, আবার ইউএসএতে হচ্ছে যে অনেকগুলো ট্যাক্স ফ্রি জোন আছে। কিন্তু কিছু আছে দেখা যায় এইগুলোতে আমারও অ্যাকাউন্ট আছে, আমি ওখানে কাজ করি, বা দেখা গেছে অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায়, হ্যাঁ, অ্যাকাউন্টগুলো অফ করে দেয়। রাইট। আপনার অনেকে আছে যে ব্লক আছে, এই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় এই প্রবলেমটা নাই, বিকজ আপনি ফিজিক্যালি সেখানে আছেন, আপনার লয়ার আছে, আপনার অফিস আছে, এবং রুলস রেগুলেশন মেনেই আপনাকে সব কাজ করতে আছে। So আপনি কিন্তু ফিল করেন না বাংলাদেশের একটা অ্যাকাউন্ট খুব সহজে, মানে খুব বড় রকম কোনো প্রবলেম না হলে বন্ধ করে দিবে, বন্ধ হয় না। কারণ ফিজিক্যাল। কিন্তু পেপ্যালের অ্যাকাউন্টগুলো দেখা যাচ্ছে 2, 4, 5, 10,000, $15,000 হচ্ছে যে আছে, ধাপ করে ব্লক হয়ে গেছে। এইটা বের করতে করতে 6 মাস, 8 মাস, 9 মাস। আমার লাস্ট একটা হচ্ছে যে বড় ভাই হচ্ছে যে দেখেছি যে 13 মাস পর গিয়ে হচ্ছে যে পেপ্যালের অ্যাকাউন্টটা থেকে টাকাটা ট্রান্সফার করতে পারছে। তো এই যে ধরেন হচ্ছে ওনার প্রায় 11,000-11,500 ছিল, এইটা 1 বছর আটকে থাকলে, এইটা যদি উনার হাতে থাকতো, উনি একজন ডিজিটাল মার্কেটার, উনি যদি এই টাকাটা অ্যাডে দিতেন, তাও তো এটা মানে বছর শেষে 8-10 গুণ হয়ে যেত। ট্রু। সো এই ধরনের প্রবলেমগুলো আপনি অবশ্যই সলভ পাবেন। প্লাস সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা বিজনেস করতে যাচ্ছেন, মাইগ্রেশন করতে চাচ্ছেন, ফ্যামিলি নিয়ে সেটেল হতে চাচ্ছেন, অ্যাকচুয়াল ব্যবসা করতে চাচ্ছেন, ইটস এ ভেরি ইজি, ইউ ক্যান ডু ইট। এবং আমি ফিল করি, দেখেন আমাদের দেশে বর্তমানে যে অবস্থা, বেকারের যে অবস্থাটা, এটা বাস্তব সত্য কথা, আমরা চাইলেও এই ভার বহন করতে পারছি না, পসিবল না। বিভিন্নভাবে এটা কিন্তু চলে যাচ্ছে দেশের বাইরে। সো আপনি যখন এটা ইউরোপ হয় বা ইউএসএ হয়, দুইটা ঘটনা ঘটে, এক হচ্ছে তার কর্মসংস্থান হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমার দেশের রেমিটেন্স আসছে। তো আমার দেশের আমরা যেটা অভাবে আছি বা আমরা প্রবলেমে আছি, সেটা কিন্তু জনশক্তিতে রূপান্তর হচ্ছে। যেটা আপনার জনসমস্যায় আছি, জনসংখ্যার জনসমস্যা, সেটা কিন্তু শক্তিতে রূপান্তর হচ্ছে। সেই ক্ষেত্রে জেনজি বলেন বা এখন যারা আছে, এটা কিন্তু বেশ ভালো একটা সুযোগ এই কাজটা করার জন্য। সো এটা করার জন্য আমি যেটা বলবো, আসলে অনেক বিষয় আছে যেগুলো এত 1 ঘন্টা বা 40 মিনিট 50 মিনিট আসলে বোঝানো সম্ভব হবে না, ঠিক আছে? বা ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বিষয় আছে যেটা আপনি বোঝেন। সো আমি অনুরোধ করবো, যদি আপনার কাছে কেউ ডিজিটাল মার্কেটিংয়ের মানে হেল্পের জন্য খুব আসে, সিম্পল বিষয় যে ইউরোপের একটা কান্ট্রিতে আমার ফিজিক্যাল অফিস আছে, সেইটাকে বেস করে ইউরোপে যদি হচ্ছে যে লেটস সে আমি অন্য সব বাদ দেই, শুধু ছোট ছোট কাজগুলোও করি, এবং ধরেন বাংলাদেশ থেকে মেইল পাঠাচ্ছি, বাংলাদেশের অফিস অ্যাড্রেস ব্যবহার করে, সেইটার একরকম ইফেক্ট। আর হচ্ছে যে ইউরোপের একটা কান্ট্রিতে আমার ফিজিক্যাল অফিস আছে, আমি সেইটা ওয়েবসাইটে শো করতে পারছি। কেউ এবং ইউরোপিয়ানই যাচ্ছে আপনার মার্কেটিং করার রাইট, জন্য। এবং একজন ইউরোপিয়ান যাচ্ছে, আবার কেউ যদি চায় আমার অফিস ভিজিট করতে, Welcome. সেটা কোয়ার্ক অফিস আছে খুব অল্প খরচে। তো ইভেন আরেকটা সেগুলো বলি, জি, আপনি একটা মেইন অফিস নিতেও আপনার 100-150 ইউরোতে আপনি ভাড়া পেয়ে যাবেন, ছোট একটা রুম, ফুল ফার্নিশড, ফুল ফার্নিশড। গ্রেট। তো তখন ক্লায়েন্ট যখন এসে তার লোক পাঠিয়ে দেখবে যে না এরা ফিজিক্যালি এক্সিস্ট করে, তখন ট্রাস্ট ফ্যাক্টরটা আসমান ছোঁয়া হয়ে যাবে। এবং তখন কিন্তু আমি আর বাঙালি হিসেবে হচ্ছে যে তার কাছে পেমেন্ট ডিমান্ড করছি না, অ্যাজ আ ইউরোপিয়ান। তো সে যখন হচ্ছে আমাদের যেটা হয়েছে আর কি, যে আমরা যখন অনলাইনে ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কোনো ক্লায়েন্টের কাছে বলি, সে তখন এখন ডিরেক্ট হিসাব করে যে তোমার এটা তো 100 টাইমস, 120 টাইমস, তো তুমি এত ডিমান্ড করছো কেন? কিন্তু যখন হচ্ছে যে একজন ইউরোপিয়ান গিয়ে হচ্ছে যে তাকে বলবে যে আমারই তো মাসে খরচ হয় হচ্ছে যে $1-2,000, তো তোমার হচ্ছে যে আমি কীভাবে হচ্ছে $50 লোগো করে দেবো, কয়টা লোগো করলে আমার এত ডলার উঠবে, তখন কিন্তু হচ্ছে যে রিয়েল আর্গুমেন্টটা তৈরি হয়, রিয়েল কাজের জায়গাটা তৈরি হয়। আর সবচেয়ে বড় বিষয় আমি যেটা ফিল করি, যেমন ধরেন আপওয়ার্ক বা হচ্ছে যে freelancer.com বা এই যে প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু হচ্ছে যে একটা ম্যাসিভ অ্যামাউন্ট কেটে নেয়, নাম্বার 1। নাম্বার 2, প্ল্যাটফর্মগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তাদের কোর কাজের জায়গা হচ্ছে যে বায়ার, দে আর অলওয়েজ বায়ার ফ্রেন্ডলি, তারা কিন্তু বায়াস টু বায়ার, এবং তাদের বিজনেস নেচারের কারণে বায়ারের প্রতি বায়াস হতে বাধ্য হয়। এখন একজন ফ্রিল্যান্সার একটু 19-20 হয়েছে, ধাপ করে তাকে ব্যান করে দেবে, ধাপ করে তার টাকা আটকে দেবে, এসক্রো আটকে দেবে, পেমেন্ট রিফান্ড করে দেবে। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি। শোকবে আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি, ধরেন সিনারিওটা এরকম যে আমি তো ই কমার্স উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, ঠিক আছে? ধরেন এইখানে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে যে ম্যানুফ্যাকচারাররা আছে, যারা নিজেরা চমৎকার চমৎকার লেদার প্রোডাক্ট, জুট প্রোডাক্ট থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে অসাধারণ সব প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করছে, ঠিক আছে? এখন ঝামেলাটা কোন জায়গায়, ধরেন খুব চমৎকার একটা 3 পিস বানিয়েছে একজন, কিন্তু ওইটারই হচ্ছে যে কপি 3 পিস, ইন্ডিয়ান কপি 3 পিস, মানে ওর থেকে হচ্ছে যে একটু সুন্দর দেখতে, এগুলো হচ্ছে যে অন থেকে কম দামে বিক্রি হচ্ছে। এবং 3 পিস বা এই ধরনের কমন আইটেমগুলোতে সব দিয়ে
রেখে 100 টাকা প্রফিট করতে ধরেন মাথার হয়ে ঘাম যায়। পায় না, পার ঘাম মাথায় উঠে যায় আর কি। আমরা সোর্সিং নিয়ে কাজ করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। এক্স্যাক্টলি। তাহলে এই যে বাংলাদেশে আমরা যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছি বা ছোট ছোট করে প্রোডাক্ট তৈরি করছি, আমরা কি লিথুয়ানিয়ার মাধ্যমে সমগ্র ইউরোপে কি আমার প্রোডাক্টগুলো সেল করতে পারবো? এর কি কোনো মেকানিজম বা সাপ্লাই চেইন সাপোর্ট বা কোনো কিছু কি আছে? খুব সুন্দর কোশ্চেন করেছেন। জি। চিন্তাটা আরেকটু ব্রড করেন। নট অনলি ইন বাংলাদেশ, রাইট। আপনার পৃথিবীর যে কোনো জায়গা থেকে হ্যাঁ, হ্যাঁ। আপনি ইউরোপে প্রোডাক্ট নিয়ে আসতে পারতেছেন। Right. নট অনলি ইন ইউরোপ, সারা ওয়ার্ল্ডেই আপনি সেল করতে পারতেছেন বিকজ আপনার কোম্পানিটা ইউরোপিয়ান। রাইট। দেখেন আপনি প্রোডাক্ট মেক করতে গিয়ে কি হয়, আপনি চায়নার সাথে কম্পিটিশনে পারেন না রাইট। বিকজ সে বানায় হচ্ছে 300 কোটি বা 700 কোটি সারা পৃথিবীকে নিয়ে, হ্যাঁ। আপনি 18 কোটির হয়তো 10 লাখ নিয়ে চিন্তা করে প্রোডাক্ট তৈরি করেন, রাইট। যার কারণে প্রোডাক্ট প্রাইজে পারেন না। হুম, হুম, এবং আপনার দেশ থেকে আমাদের দেশ থেকে প্রোডাক্টটা যাওয়ার জন্য অনেক চ্যালেঞ্জ আছে। সো আপনার যখন ইউরোপে কোম্পানি, আপনি কোম্পানি চায়না থেকে আনেন, সাউথ আফ্রিকা থেকে নেন, ইন্ডিয়া থেকে নেন, আপনার দরকার কি কম প্রাইসে ভালো প্রোডাক্টটা নেওয়া Right. এবং আপনার কাস্টমারের কাছে দেওয়া। এক্স্যাক্টলি। সো আপনি এই ক্ষেত্রে যেখান থেকে খুশি আপনি প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্টের কথা আপনি বলতেছেন, আমি তো কিন্তু আগেই বলেছি কে কি বিজনেস করবে এটা কিন্তু একান্ত তার ব্যাপার। রাইট। সে কেউ রেস্টুরেন্ট ওপেন করবে, কেউ এক্সপোর্ট ইম্পোর্ট করবে। অনেক গার্মেন্টস ব্যবসায়ী আছে আমাদের দেশের যারা এই বিজনেসটা করতেছে অনেকগুলা কারণে। একটা হচ্ছে তার প্রোডাক্টও সেল করতেছে, Right. আরো বিশেষ কিছু কারণ আছে, সেই কারণেই তারা ওখানে যাচ্ছে। যাওয়ার পরে তারা তাদের প্রোডাক্টগুলো নিচ্ছে এবং ইউরোপিয়ান বায়ার তারা বায়ার easily হ্যান্ডেল করছে। করতেছে এবং ছোট Right. ছোট যে সবগুলো আছে হ্যাঁ, হ্যাঁ। দেখা গেছে যে সে একসাথে এক কন্টেনার প্রোডাক্ট অর্ডার চাচ্ছে, সে এখানে ছোট গার্মেন্টস পাচ্ছে না, এখানে Right. ছোট্ট একটা কোম্পানি ফরমেশন করে 10টা শপ থেকে 10টা ব্র্যান্ড থেকে সে অর্ডার নিয়ে আসছে এবং ইউরোপ থেকেই সেইটাকে সেল করতেছে। রাইট। আপনার ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যেখানেই আপনি বিজনেস করেন এরপর চেইন শপ কিন্তু সারা ইউরোপের যেখানে খুশি সেখানে করতে পারেন। রাইট। লাইক বাংলাদেশ, হ্যাঁ, হ্যাঁ। আপনি এখন ঢাকায় আছেন, আপনি কালকে চিটাগাং যেতে কি লাগবে? অনায়াসে যেতে পারবো। লাইক আপনি লিথুনিয়াতে আছেন, লিথুনিয়া থেকে আপনি কিন্তু ইউরোপ সেনজেনের 29টা কান্ট্রির যে কোনো সময় যে কোনো জায়গায় মুভ করতে পারেন, বিজনেস সেট আপ করতে পারেন আইন মেনে। একই ওয়েতে। সেম আপনি মনে হবে আপনি ঢাকায় আছেন, Right. আপনি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন, লাইক দ্যাট। Right. আপনার তো কোনো ভিসা লাগছে না, না। আপনার ওখানে কোম্পানি ফরমেশন করার জন্য ওইখানের লোকাল লটাকে সেটা Authority, ফিল হ্যাঁ। করলেই হচ্ছে অ্যাকাউন্ট, আপনি ট্যাক্স ব্যাট পে করবেন হচ্ছে। এটাই তো ইউরোপীয় ইউনিয়নের মজা, বা আচ্ছা। ওরা এই ইউনিয়নটা করেছে তো এই কারণেই, আচ্ছা। যেটা স্যারকে আমরা এখনো উপভোগ করতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বাট ওরা কিন্তু এই সুযোগটা পাচ্ছে বা করতেছে। Right. সো এটার সাথে আমার কিছু চ্যালেঞ্জের কথা আমি বলেছিলাম যে জি, এখানে জি। চ্যালেঞ্জটা কি বা ইয়েটা কি। দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা তো ট্যাক্স সাধারণত কিভাবে কতভাবে ফাঁকি দেওয়া ফাঁকি যায় দেওয়ার এই চিন্তা চেষ্টা করি। করি। হ্যাঁ। আমার যে লিথুনিয়ান এমপ্লয়িটা আছে ওর সাথে আমরা যখন কথা বলি, কাজ শুরু করি 1500 ইউরো, আমি ফার্স্ট এমপ্লয়িটার কথা বলছি, 1500 ইউরো ওর স্যালারি আমরা নির্ধারণ করি। ইটস ভেরি গুড। তো এটা আপনি আমি ওকে অফার লেটার দিলাম, অফার লেটার অ্যাকসেপ্ট করলো, আমি ওকে দিলাম অ্যাকসেপ্টেন্স পর আমি জয়নিং লেটার দিব, সে আমার কাছ থেকে জয়নিং লেটার নিল না, যে না তুমি তো আমাকে জয়নিং লেটার দিতে পারবা না। আমি তো আশ্চর্য হলাম, ওয়াই আমি জয়নিং লেটার দিব না, দিবে কে? বলছে তুমি জয়নিং লেটার দিবা থ্রু গভর্নমেন্ট। ওয়াই? ওকে। কেন? হ্যাঁ। দেখো আমার সোশ্যাল সিকিউরিটি, আমার ইন্স্যুরেন্স, আমার মেডিকেল যা কিছু আছে সব গভর্নমেন্ট তোমার কাছ থেকেই রাখবে। আমার 1500 আমি পাবো, গভর্নমেন্ট যে টাকা পাবে গভর্নমেন্টের ট্যাক্স ভ্যাট যা আছে গভর্নমেন্টটা রাখবে, আমারটা আমি রাখবে। এর জন্য অ্যাকাউন্টেন্ট আছে একজন, ওকে আমি মান্থলি 150 ইউরো দিই। ওকে। আমার যতজন এমপ্লয় আছে ও এটাকে মেনটেন করবে। সো ঠিক আছে, তাহলে কি লাগবে? এটার জন্য সার্ভো একটা থার্ড পার্টি আছে, থার্ড পার্টির কাজটাই হচ্ছে গভর্নমেন্টের কাজটা গভর্নমেন্টেটুকু বুঝাই দেওয়া, এমপ্লয়িটুকু বুঝাই দেওয়া। আচ্ছা, আচ্ছা। কারণ কি এমপ্লয়ি টোটালি নিরাপদ, সে আমি তারে বেতন দিব কি দিব না, হি ইজ নট বদার্ড। ওকে। আমি গভর্নমেন্ট আমার একটা কোম্পানি ফরমেশন হয়েছে, আমি গভর্নমেন্টের কাছে আমার টাকা বুঝাই দিব, আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবে। ওই যে যে চাকরি করছে সার্ভিসের টাকা সার্ভিস বুঝে নেবে, অ্যাকাউন্টের টাকা অ্যাকাউন্টেন্ট বুঝে নেবে, গভর্নমেন্ট বুঝাই দিবে। চিন্তা করেন, তাহলে ওকে $1500 শেষ করি, দেওয়ার শেষ। এগেইনস্টে আপনার কত পে 40% ট্যাক্স। 40%। ইয়েস, এখন বলতে পারেন অ্যাডিশনাল $600। আমি এখন সরি, 600 ইউরো। হ্যাঁ 600 ইউরো, 40%, 600 না, 600তে আসে 2100, মানে 40%, বাট 2400 ইউরো টোটাল আমার পে করতে হচ্ছে। মাই গুডনেস। গুডনেস। সো এইটা কিন্তু এখন আপনাকে যে রেসিডেন্সি দিচ্ছে, টিআরপি দিচ্ছে, কে দিচ্ছে? লিথুনিয়া। ওয়াই? আর বলতে হবে 40% আপনি স্যালারি ট্যাক্স পে করছেন। আমি কোনো কিছু কিনতে গেলে 21% ট্যাক্স ভ্যাট দিতে হয়। আমার কিছু কিনতে হচ্ছে না, ঠিক আছে। সো এই জন্য দেখেন সে 1500 ইউরোতে হ্যাপি, 900 ইউরোতে সে কাজ করতেছে। কারণ কি, সে কিন্তু চিন্তা করে না কালকে তার চাকরি আছে কি নাই, এটা তাকে গভর্নমেন্টের কাছে ক্লেম করতে হয় না, টাকাটা ওখান থেকে আসে। তার পেনশন জমা হচ্ছে, তার মেডিকেল জমা হচ্ছে, সব কিছু কিন্তু এখান থেকে জমা হচ্ছে। তো আমি তো একটু চোখ বড় হয়ে গেল, 1500 ইউরোর জায়গায় 2400 ইউরো, হোয়াট ইজ দিস? ঠিক আছে। সো আমি চিন্তা করে দেখলাম 2400 ইউরো তো আসলে কিছু না, কারণ 2400 ইউরো দিয়ে আপনি তার কাছ থেকে ইনকাম করতেছেন কত?
That's Not the less. question, আপনি actually. আপনি 24 ইউরো তো মানে ওই এমপ্লয়িটার খরচ 2 লাখ 3 লাখ টাকা, ও 24 ইউরো নিচ্ছে, ও তো আপনাকে 24,000 ইউরো বানায় দিচ্ছে। তো টাকা কি আপনার হাতে সাময়িক ইনভেস্টমেন্ট লাগবে, Right. ঠিক আছে, 1 মাস ইনভেস্ট বা 2 মাস বা 3 মাসের ওর স্যালারিটুকু লাগে, 50 ইউরোর একটা অফিস ভাড়া লাগবে আপনার। মজার ব্যাপারটা দেখেন, ও একটা সিম কিনতে গেল, সিম কিনলো, সিম কেনার পর ও বললো পেমেন্ট নিবা না তুমি, বললো পেমেন্ট তো তোমার অ্যাকাউন্টেন্টের কাছে চলে যাবে, তাহলে তুমি সিম আমাকে দিয়ে দিচ্ছে, তোমার কোম্পানির নামে বিল হয়ে গেছে, তুমি পে করে দাও। ল্যাপটপ কিনতেছে, বিল তার পকেট থেকে, সে শুধু কোম্পানির নাম বলতেছে। Okay. টোটাল সারা, যা আপনি যদি এখন গুগলটা বাইর করে একটু সার্চ দেন সিনজিত কনসোর্টিয়াম এলএলসি লিথুনিয়া, মানে আমার কয়জন এমপ্লয়ি, কয়জন ট্যাক্স পে করতেছে, কি হিসাব নিকাশ, কোথায় Each and কি, everything চলে আমার আসবে। কোম্পানি লোন কত আছে, লোনের জন্য ফোন করতেছে, স্যার লোন নেন, আমি তো অবাক। সো আপনাকে লিথুনিয়ান কোম্পানি দিচ্ছে অ্যাজ এ এন্টারপ্রেনারের জন্য। আপনি লিথুনিয়ান গভর্নমেন্টের কাছে আপনি একজন বিজনেসম্যান, একজন এন্টারপ্রেনার, আপনি একজন উদ্যোক্তা। Right. 24,000 বানানোর জন্য, 10,000 বানানোর জন্য, 5,000 পণ্য কেউ উদ্যোগ নিচ্ছে না। না। তো আপনি যখন উদ্যোগটা নিচ্ছেন, আপনার কিন্তু গভর্নমেন্ট লাভবান হচ্ছে। দ্যাটস ওয়াই আপনাকে রেসিডেন্সি দিচ্ছে, দ্যাটস ওয়াই আপনাকে এই সুযোগটা দিচ্ছে, ঠিক আছে তুমি আসো ব্যবসা করো। সো আমরা সবাই জানি 95% ওনার লস করে, 5% ওনার অন্টারপ্রেনারশিপ যারা আছে, অন্টারপ্রেনারশিপ তারা আপনি সাকসেস হয়। সো আপনি যদি রিয়েল বিজনেস করতে পারেন, বিজনেসম্যান হন, এটা তার জন্য লাভবান। অনেকেই চিন্তা করে এই সুযোগটা কেন দিবে সে, বাট সুযোগ কিন্তু আপনার মাধ্যমে সে বেশি নিয়ে নিচ্ছে। Right. আপনি এই টাকাটা তো আজকে হোক কালকে হোক, হয় আপনি খরচ করবেন, নয় আপনি দেশে আনবেন, Right. এর তো বিকল্প নেই। না। তো আপনি যদি খরচ করতে যান, কত পার্সেন্ট যাচ্ছে? 21%। যদি কিছু কিনতে যান, Right. কোয়ালিটিও সেটা পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার যখন আপনি কাউকে স্যালারি পে করছেন, 40% ট্যাক্স পে করছেন, Right. আর্নিং ইনকাম কম আপনার, মানে আপনার কাছে ট্যাক্স কম নিচ্ছে 5%, 3 লাখ ইউরোর। সো 3 লাখ ইউরো কিছুই না ভাইয়া। যখন আপনি বিজনেস শুরু করবেন বাংলাদেশের মতো, দেখবেন 3 লাখ টাকা, তার মানে 15%। Right. সো আপনার আয়ের উপরে 15% ট্যাক্স দেওয়ার পর আপনার টাকা আপনি যা খুশি তাই করতে পারেন, ইনলিগাল ওয়ে ছাড়া। কিন্তু আমাদের দেশে তো আমরা বলতে পারি যে 25% 20% ট্যাক্স দিব, কালকে আমি টাকাটা বাইরে পাঠাই দিব, বা আমার বাইরে একটা ব্যবসা শুরু করব। Possible না। পসিবল না। কত 10 থেকে 12,000 ইউরো পাসপোর্টে, ভাই তোমার যেটা আছে কার্ড দিয়ে তুমি এটা খরচ করতে না, পারো। তারপরে তো এখন আরো অনেক অনেক restriction রেস্ট্রিকশন চলে আসছে। আসছে। সো কোম্পানি ফরমেশনের জন্য বেশি টাকা লাগতেছে না, এবং বিজনেস করতেও বেশি টাকা লাগে না। সো কিন্তু এই জিনিসগুলো আছে, অনেকে এই জিনিস জানতে চায় যে, বা অনেকে মানতে চায় না। 40% ট্যাক্স দিব, ভাই তুমি ইউরোপে যাইতে চাও, তুমি ফ্রি মেডিকেল চাও, তুমি ফ্রি ইন্স্যুরেন্স চাও, তুমি পেনশন চাও, Right. গভর্নমেন্ট দিবে কোত্থেকে? এইগুলো থেকেই তো তোমার কাছ থেকে নিয়েই তোমাকে দিবে। Right. এই জন্যই দেশ এত উন্নত, মানুষ এত উন্নত। এবং দেখেন কোনো সুযোগ নেই। আপনি ওকে আমি বলছি, দেখো আমার ওই যেই কোম্পানির সোশ্যাল সিকিউরিটি কাজ করার জন্য আমার লয়ারে 7 দিন ছিল, 7 ডেজ ও অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করেছে, বাট ও 7 দিন কাজ করে নাই। কেন? যে না, আমি তোমার কাছ থেকে পেমেন্ট নিলে ইলিগাল ফর মি, আমি এটা করতে পারবো না, আমি এটা করবো না, আমি তোমার জন্য ওয়েট করছি, কোম্পানির কাজ হোক, দেন ওখানে যখন কনফার্মেশন দিবে তখন থেকে আমি কাজ শুরু করবো। এবং তাই করছে, এবং ভালো কাজ করছে। আমরা হইলে কি করতাম? ঠিক আছে ভাই, 2 মাস আগে চাকরি করি, অসুবিধা কি? ঠিক আছে। সো এই ধরনের কাজের কারণে এবং এই স্বচ্ছতার কারণে ক্লায়েন্ট, কোম্পানি সব কিছুই খুব স্বচ্ছ। সো যারা বিজনেস দ্যাট করতে, মিনস ওইখানে যার একটা কোম্পানি আছে তার লিগ্যাল বাইন্ডিংস আছে এবং এটা রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের, যে কারণে ইউরোপিয়ান যে কোনো কোম্পানি ইউরোপিয়ান আরেকটা কোম্পানিকে চোখ বুজে কাজ দিতে বাধ্য, মানে দিয়ে দেয়, দিতে কমফোর্ট ফিল করে। চিন্তাই করে না। কারণ কি, আপনি যখন একটা কোম্পানি 6 মাস ফরমেশন করছেন, আপনি জানেন আমরা যে টাকা দিয়ে কোম্পানি ফরমেশন করি, যতদিন যায় ওদের ভ্যালু বাড়ে, আপনার কোনো ইনভেস্টেশন দরকার নেই। কারণ কেন বাড়ে? যখন আপনি 6 মাস কোম্পানিটাকে ফরমেশন করছেন, আপনার কিন্তু হিস্ট্রি আছে আসলে আপনি কেমন বিজনেসম্যান, রাইট। আপনি কত টাকা ইনকাম করছেন, আপনার পেড আপ ক্যাপিটাল কতটুকু ছিল, কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স পে করছেন, এটাতে জানার জন্য আপনাকে কোশ্চেন করার দরকার নেই। নাম দিয়ে সার্চ দিলেই হয়ে যাচ্ছে। ওরাই অ্যান্সার বের করে নিচ্ছে, Right. ওরা আপনাকে ইনভাইটেশন করছে, দিস ইজ ইউর পেপারস, রাইট। আসো, তোমার আমার দরকার, ঠিক আছে, তুমি বিজনেস করতে পারো। রাইট। সেম কাজটাই আমরা দেশে করে কি পাচ্ছি ভাইয়া? কোনো হিস্ট্রি নেই। লোনের জন্য ব্যাংক ফোন দিচ্ছে, তুমি কিনে পাও না, ব্যাংক্রাপসি হচ্ছে, ওকে তোমার যেই এই সুযোগ কেন হয়েছে, কি হচ্ছে, মানে এত সুন্দর সুযোগ সুবিধা পাওয়া যায়, মানে এই জিনিসগুলোর কারণেই কিন্তু তার মানে আমরা- বাংলাদেশে যেমন যেটা হয় যে আমাদের সবচেয়ে বড় দুঃখ যেটা, যে ডিজিটাল বিজনেসের উপরে কোনো ব্যাংক লোন দেয় না। হয়তোবা নামে মাত্র খাতা কলমে থাকতে পারে, কিন্তু আমি ফিজিক্যালি হচ্ছে যে প্রায় 20+ ব্যাংকের এমডি এবং চেয়ারম্যানের সাথে পার্সোনালি কথা বলেছি। প্রত্যেকের সাথে আমার কম বেশি ভালো রিলেশন, পার্সোনালি কথা বলেছি, এবং সবাই দিন শেষে ঘুরায় ফিরে কেউ মুখের উপর বলে দিছে, ভাই আসলে এগুলো তো কোনো সেফটি সিকিউরিটি নেই, এই জন্য আমরা লোন দিতে পারছি না। আর যারা একটু হচ্ছে যে বেশি ভদ্র, মানে মুখের উপর বলতে হচ্ছে যে ইতস্তত বোধ করছেন, তারাও বলছেন যে তানভীর ভাই আসলে তো আমরা ফিজিক্যাল প্রোডাক্ট ছাড়া লোন দিতে পারি না, স্টক থাকতে হয়, জমি থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি। অথচ আপনার
তো লিথুনিয়াতে জমি নাই, কিছু নাই ভাই, আচ্ছা, আমি স্টকও নাই কোনো না, প্রোডাক্ট, কিছু নাই, আচ্ছা, হয়তোবা বছরে একবার বা দুইবার যান, যাইও নাই এখন পর্যন্ত, এখনো যান নাই, না, কিন্তু আপনাকে লোনের জন্য হচ্ছে যে ফোন করছে, ফোন মেইল করছে, করছে, মেইল যাচ্ছে, করছে, বাট আমি নিব না, সেটা অন্য সেটা অন্য হিসাব, সেটা কিন্তু যদি কারো বিজনেস এক্সপানশনের জন্য প্রয়োজন হয়, এন্টারপ্রেনার, ওরা এন্টারপ্রেনারকে দেওয়ার জন্য বসে আছে, জাস্ট আপনি করে দেখান। এই জন্যই ইউরোপ থেকে হচ্ছে যে এত মানে বিলিয়ন ডলার স্টার্টআপ বেরোচ্ছে, 100%, কারণ ওরা গভর্নমেন্ট যেই সুযোগ দিতে পারে, ওরা যে সিস্টেম ডেভেলপ করে রাখছে, যে কাজ করছে, এই জন্যই তো হয়। একজন এন্টারপ্রেনার চেষ্টা করতেছে, কাজ করতেছে, কাজ করে জিনিস বের হয়ে আসতেছে নিঃসন্দেহে। সো এই যে সুযোগগুলো দিচ্ছে, সুযোগের কারণে আমি ওখানে গেলাম এন্টারপ্রেনারশিপ করতে পারলাম না, আমাকে কিন্তু ব্যাক করতে হচ্ছে না যদি আমি যাই, ঠিক আছে? আমার চিন্তা করতে হবে না কালকে যদি আল্লাহ না করুক বড় কোনো একটা রোগ হয়, আমার এই চিকিৎসার টাকা কে দিবে আমাকে, কিন্তু বলতে কারণ আপনি তো এতদিন ট্যাক্স দিয়ে এসেছেন, 1-5টা যথেষ্ট, এবং এখন ওইটা থেকে আপনাকেই হচ্ছে যে সমাধান করে দিবে। আমি ট্যাক্স পে করতেছে, ওই ওনার যে চাকরি করতেছে তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, নিচ্ছে কার কাছ থেকে? গভর্নমেন্টের কাছ থেকে। আমার কাছ থেকে নিয়েই তো গভর্নমেন্টের কাছে সরি, সে নিচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে, কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে নিচ্ছে। বা এই জন্য তো এন্টারপ্রেনার তারা খুঁজতেছে, একটা এন্টারপ্রেনার শত হাজার শ্রমিককে বাঁচায় রাখে, রাইট, ঠিক আছে? সো এখন এই উদ্যোগটা নিলেই হচ্ছে। সো আমাদের দেশে উদ্যোক্তার অভাব নাই, তাহলে আমরা নিচ্ছি না কেন এরকম উদ্যোগ? এইটার জন্যই তো আমি আসছি আজকে আপনার মানে কাছে। আমরা জানি না এই কারণে, এটা একটা মেজর রিজন, এবং মানুষ যা জানে না তা কিন্তু মানুষ ভয় পায়। ঠিক আছে, ধরেন চোখের সামনে দেখছেন একটা ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলে দুপুরবেলা, ভর দুপুরবেলা যদি হচ্ছে যে আলো থাকে পর্যাপ্ত পরিমাণে, আপনি অনায়াসে জঙ্গলে এপার ওপার হেঁটে চলে যেতে পারবেন, বিন্দুমাত্র ভয় লাগবে না। কিন্তু সেই একই জঙ্গলে ঘন অমাবস্যায় ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের দিকে তাকালেই ভয় লাগবে, জঙ্গলের ভিতরে ঢোকা তো দূরে থাক। ঠিক এই কারণেই সোহাগ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা, সোহাগ ভাই আমাদের এই ঘুটঘুটে অন্ধকার ভরা জঙ্গলটাকে আলোতে পরিপূর্ণ করে দিয়েছেন। সোহাগ ভাই, এখন যদি একটু সামারি করেন যে আমাদের কি করণীয়, কি করা উচিত, কিভাবে করা উচিত? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ফ্রি কনসালটেন্সির জন্য বসে আছি। আপনার যদি কোনো কারণে প্রয়োজন মনে করেন যে ঠিক আছে আমার এই কাজটা করা দরকার, বা এই বিষয় সম্পর্কে আমার জানা দরকার আর একটু বোঝা দরকার, বিনা দ্বিধায় ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি উত্তরাতে চলে আসবেন। আমরা বসে আছি, আমাদের টিম বসে আছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যে কোনোভাবে যে কোনো বিষয়ে আপনারা জেনে যাবেন, জেনে বুঝে ফ্রি কনসালটেন্সি নিয়ে আপনার যদি মনে হয় যে এটা আপনার করা উচিত, দেন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। আর এই যেমন আমি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বললাম, ডিজিটাল মার্কেটিংয়ের যদি কোনো বিষয়ে বোঝার দরকার হয়, জানার দরকার হয়, নিঃসন্দেহে আমার রেফারেন্স অবশ্যই তানভীর রেজওয়ান, বা তানভীর রেজওয়ানের যে ইন্ডাস্ট্রি আছে বা কোম্পানিটা আছে, ওনার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আই থিঙ্ক সো বেটার অন আপনি কোম্পানি ফর্মেশন করেন, বিজনেস চালানোর দায়িত্ব তানভীর রেজওয়ানের, ঠিক আছে? কোম্পানি ফর্মেশন করতে কোনো প্রবলেম থাকলে আমি আছি ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো আমার ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির মাধ্যমে আপনাদের সমাধান করার জন্য বা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। দেখেন, আমি একজন ব্যবসায়ী, আমি বাংলাদেশে আজকে তানভীর রেজওয়ানের কাছে আসছি কেন? একটা সাপোর্টের জন্য, বা তানভীর রেজওয়ান আমাকে ডাকছে কেন? একটা সাপোর্টের জন্য। আমরা দুজন যদি এইখানে না থাকতাম, এই সাপোর্টটা তো পাইতাম না। ওকে, লিথুনিয়াতে যদি আরও শত হাজার বাঙালি যায় এবং এন্টারপ্রেনার হয়, কে উপকৃত হবে? সবাই উপকৃত হবে। মানে সবাই। তাহলে কি একটা কম্বো প্যাক করতে পারি আমরা? ধরেন আপনি কোম্পানি খুলে দিলেন, আর আমি হচ্ছে যে ক্লায়েন্ট জোগাড় করে ক্লায়েন্টের সাথে সেল ক্লোজ করে দিব, ডিল ক্লোজ করে দিব। মানে কোম্পানি ওপেনিং আপনার, এবং যে এইটার যে ট্যাক্স ভ্যাট এগুলো তো আপনি সাপোর্ট দেন, ওপেন করেই তো ছেড়ে দেন না। না, একদম তার একটা নিয়োগ দেওয়ার দরকার হতে পারে, কারণ সে তো ওই মার্কেটে নতুন, রাইট, আমি তো ওই মার্কেটে, তার অফিস দরকার হতে পারে, এনিথিং যা দরকার, এটার জন্য এমন না যে আমার কাছে আসতে হবে। আমি একদম স্পষ্ট বলে দিব যে তুমি এখানে যাও, এই ওয়েবসাইটে যাও, এখানে গেলেই দেখবে তুমি এটা করতে পারবে। এই লয়ারের কাছে যাও, এই লয়ার এত নিবে, এই লয়ার কম নিবে, বেশি নিবে। আমার এই কথা শুনে তুমি বসে থাকো না, তুমি নিজে আরো 2টা সার্চ করে বাইর করো, এবং ভেরি ইজি, এভাবে করে তুমি কাজ ডান করো। কোথাও আটকায় গেলে আমার টিম আছে, আমি আছি, আই উইল হেল্প ইউ, নো প্রবলেম। ওকে, তো এরকম জায়গা থেকে যদি বলি যে একটা হচ্ছে যে কোম্পানি ওপেনিং, অপারেশনের কনসালটেন্সি সাপোর্ট থেকে শুরু করে এই টোটাল জায়গাগুলোর জন্য সোহাগ ভাই আছেন। আর আমি যেটা করতে পারবো আপনাদেরকে, এটা আমার পক্ষ থেকে হচ্ছে যে সাপোর্ট দেই, সেটা হচ্ছে যে আপনাদের মার্কেটিং থেকে শুরু করে ক্লায়েন্ট হান্ট করা, মানে ওই যে $14,000 তো, তাই না? সরি, 14,000 ইউরো, এইটা যেন একটা ইউরো আপনার পকেট থেকে দেওয়া না লাগে, এটা যেন ওই হচ্ছে যে ইউরোপিয়ান ক্লায়েন্টদের পেমেন্ট দিয়েই আপনি যেন এই শর্তটা ফিল আপ করে ফেলতে পারেন, ঠিক আছে? শুধু নিজেরটা না, নিজের পার্টনার, ফ্যামিলি মেম্বার, তাদের জন্য হচ্ছে যে ফিল আপ করে আপনারা যেন সব পরিবারে ওইখানে যেতে পারেন, অথবা সারা দুনিয়াতে বিজনেস করার সুযোগ পেতে পারেন। এই বিষয়গুলো নিয়েই আমরা ইনশাল্লাহ কাজ করব। আপনাদের যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে এক্ষুনি নিচে কমেন্ট করুন,
লিখুন কিভাবে আমরা আপনাদেরকে সেবা দিতে পারি। Thank সোহাগ you. ভাই, এনি লাস্ট ওয়ার্ডস? 192টা কান্ট্রিতে যে কোনো সময় মুভ করতে পারবেন, আপনি আপনার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারবেন, নট অনলি ইন ইউরোপ। রাইট। আপনি যখন ইউরোপিয়ান ইউনিয়নে আছেন, আপনার কাছে যখন একটা টিআরসি আছে বা পিআর আছে, খুব সহজেই আপনি মুভ করতে পারবেন। পাসপোর্ট হয়ে গেলে 192টা কান্ট্রিতে ভিসা ফ্রি মুভ করবেন। ভিসা ফ্রি। হ্যাঁ, লাতিনিয়া ইউরোপীয় ইউনিয়নের একটা পাসপোর্ট, রাইট। ঠিক আছে, একটা কান্ট্রি। সো আপনি যখন মুভমেন্ট করতে পারতেছেন, এখন শুধুমাত্র মুভমেন্টের অভাবে বিজনেস করতে পারতেছেন না ইউরোপ বা এশিয়া বা মিডল ইস্টে, তখন 192টা কান্ট্রি আপনার জন্য ওপেন হয়ে যাচ্ছে। আর যখন ইউরোপিয়ান কোম্পানি আপনি এটাকে সাকসেসে নিয়ে যাচ্ছেন, আপনার প্রোডাক্ট সাকসেসে চলে যাচ্ছে, সো আলটিমেটলি অন্য কোথাও কীভাবে বিজনেস করবেন বা আপনার প্রমোশনটা কোন লেভেলে চলে যাবে আপনি নিজেই বুঝতে পারতেছেন। রাইট। সো অবশ্যই আমি যেটা বলবো, আপনারা উদ্যোক্তা হন, চাকরি করেন, ঠিক আছে, চাকরি দেওয়ার জন্য চেষ্টা করেন। ন্যাশনাল মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে আরও ভালোভাবে কাজ করতে পারেন। দেখেন 14,000 ইউরো কিন্তু নট মোর দ্যান 16 to 17 লাখ টাকা। আপনি যদি ভালো একটা মুদি দোকান দিতে যান এখন দেশের বাজারে, তাও 20-25 লাখের নিচে পসিবল না। সো এটা তো আমি বলতেছি পেইড আপ ক্যাপিটাল। কোম্পানি খুলতে লাগে মাত্র 2,000 ইউরো, 2000 ইউরোতে কত আসে? 2.5 লাখ টাকার মতো, 135 টাকা করে। তো এটা বাংলাদেশ ঢাকাতেও যদি হচ্ছে যে আমি একটা কোম্পানি ফরমেশন করতে যাই, তাও তো 90-1 লাখ টাকার মতো চলে ভাই আসে। আপনি এই ফ্ল্যাটটা ভাড়া নিতে কয় টাকা লাগছে অ্যাডভান্স? সে লাভে নাই গেলাম। ওখানে কিন্তু আপনি 50 ইউরোতে অফিস পাচ্ছেন। কেন আমার বনানী অফিস হচ্ছে যে শুধু মান্থলি রেন্টই তো হচ্ছে যে 2 লাখ টাকা। তাহলে আপনি এই যে সুযোগটা পাচ্ছেন, হ্যাঁ। আপনি কিন্তু একটা বাঙালি মানে আমাদের মধ্যে যে আচরণটা গ্রো করে সেলসের জন্য, ইউরোপিয়ানদের মধ্যে মানসিকতা বা দুষ্ট যে নাই আমি তা বলবো না না, না আছে আছে, বাট তা বলবো না, কিন্তু তারা যেই পরিমাণ শ্রম দেয়, আমার একটা বাংলাদেশের একটা এমপ্লয়ের কাছ থেকে সকাল বিকাল রিপোর্ট নিতে হয়। রাইট। বিশ্বাস করবেন না, ইউরোপিয়ান যারা কাজ করছে ওরা যখন বিকাল একটা রিপোর্ট দেয়, আমার মনটা শান্তিতে ভরে যায়। মনে হয় যে ওই সিইও মানে ও কোম্পানি ওন করে, রাইট। এবং যে পরিমাণ অর্ডারও জেনারেট করে, যে কাজটা করে, আমি অভিভূত। এটা আমি Great. চিন্তা করতে পারি না, বাংলাদেশের এমপ্লয়ের কাছ থেকে আমি এটা চিন্তা করতে পারি না, এত সুন্দর রেজাল্ট দেয়। সো প্রোডাকশন কিন্তু চলতেছে এখানে, অপারেশন চলতেছে এখানে, বা যে মানি আসতেছে দেশে, এবং দেশ থেকে এই জিনিসটা ভালোভাবে হয়ে যাচ্ছে। রাইট। সো আপনার ব্যবসা করতে হইলে, ব্যবসা যদি করতে হয় ভালো মতো করতে হয়, ব্যবসা করার ভালো সুযোগ ওইখানে যে করেন, আর এখানে বসে করেন, নো ইস্যু, ইউ মে। গ্রেট। সোহাগ ভাই, অনেক কিছু জানলাম, এবং মোস্ট প্রবাবলি মানে পডকাস্টে মানে মানে No problem. ইয়ে ফাঁস করে দেয়, মানে রহস্য ফাঁস করি। ঘটনা হচ্ছে পডকাস্টে ঢোকার আগে বসে বসে সোহাগ ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো ভাই বলেন না খরচাপাতি কত হয়। তো সোহাগ ভাই বলছিলেন যে যা খরচাপাতি হয় ওইটা হচ্ছে যে পডকাস্টেই বলি, শোনার পরে আপনি বেরোয়েই বলবেন যে ভাই তাহলে আমার একটা খুলে দেন। সোহাগ ভাই, অন্য সব কিছু বাদ, আমি এখনই আপনার কাছে রিকোয়েস্ট করতেছি Thank you, no আগে, problem. কারণ আমি নিজেরটা না খুলে আমি আরেকজনকে কিভাবে সাজেস্ট করি, No ঠিক আছে? problem. আগে আপনি হচ্ছে যে আমার স্পেইনার্সের হচ্ছে যে লিথুনিয়াতে হচ্ছে যে উইংটা খুলে দেন ইনশাল্লাহ। এরপরে আমারকে যারা হচ্ছে যে আমার সাথে আছেন, বা যারা আমাকে ফলো করেন, বা যারা মনে করেন যে হচ্ছে যে আমি তাদের জন্য কিছু সুপরামর্শ দেওয়ার চেষ্টা করি, আই বিলিভ তারাও মুভ করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, নো প্রবলেম, থ্যাংক ইউ ভাইয়া। আমি যদি আমার মাধ্যমে উপকৃত হয়, অবশ্যই আমার কাছে ভালো লাগবে। অনেকে এখন আমাদের লিথুনিয়াতে আছেন, অনেকে বিজনেস করছেন, আমাদের মাধ্যমে স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যাচ্ছেন, জব প্লেসমেন্ট হচ্ছে ইউরোপে। সো কারো কোনো রকম সাপোর্ট লাগলে ওয়েলকাম, আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সোহাগ ভাই। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু লিথুনিয়া, ইউরোপ বা হচ্ছে যে বিশ্বের যে কোনো দেশে আপনার নিজের কোম্পানি খোলা, অথবা আপনার যাওয়ার প্রয়োজন, অথবা আপনার সন্তান বা ভাই বোন বা অন্য কারো পড়াশোনার প্রয়োজনে যে কোনো ধরনের পরামর্শ বা সাপোর্ট প্রয়োজন হলে সরাসরি নিচে কী করবেন, একটা কমেন্ট করে ফেলবেন। আর এত ভ্যালুয়েবল একটা পডকাস্ট, এটা যদি শেয়ার না করেন, পাপ হবে পাপ। খোদা হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দর্শকদের উদ্দেশ্যে, ধন্যবাদ আপনাদেরকে।